টাকা আপনার জীবনে কতটুকু ভূমিকা রাখে? কিছু মানুষের জন্য টাকা পয়সা একটা টুল হিসেবে কাজ করে। তারা যা চায় তা হাসিল করার রাস্তা হিসেবে কাজ করে। টাকা কিছু লোকের জন্য হলো ক্ষমতা। আর কিছু মানুষ এমন আছে যারা টাকার জন্য ফ্যামিলি, সেলফ রিয়ালাইজেশন কিংবা ইন্টিগ্রিটি সমস্ত কিছু ছাড়তে পারে। কিছু লোক আবার বলবে টাকা পয়সা সম্পত্তি এগুলো তো মোহের মতো, কম্পিউটার স্ক্রিনে দেখানো কিছু নাম্বার। আর কিছু লোকের জন্য টাকা একটা অবস্ট্রাকল, যা তাকে ফ্রিডম, সিকিউরিটি দেয়, তাকে জীবিত থাকার অনুভূতি দেয়। টাকা আপনার জন্য যতটুকু গুরুত্বই বহন করুক না কেন, একটা জিনিস তো পাক্কা সত্যি যে টাকা পয়সাকে চালাতে এবং এর ব্যাপারে আপনার মাস্টারি অর্জন করতে হবে, নয়তো টাকা নিজে মাস্টার হয়ে আপনাকে চালাতে থাকবে। হয় আপনি টাকাকে ব্যবহার করবেন, নয়তো টাকা আপনাকে ব্যবহার করবে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মানি মাস্টার দ্য গেম বইটির সামারি। লেখক টনি রবিন্স বলেন, মানি ইজ এ গেম, কারণ এমন কিছু মাস্টার রয়েছে যারা মানিকে মাস্টার করেছেন। জানসি বার্গল, ওয়ারেন বাফেট কিংবা রে ডারিও কয়েক বিলিয়ন ডলার কামিয়েছেন, কারণ তারা মানি মাস্টার। তাদের মতো আপনিও দাবার কোটের মহড়া হওয়ার জায়গায় খেলার মাস্টার হয়ে উঠতে পারেন। এই সামারি থেকে আপনি শিখবেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিভাবে অ্যাচিভ করা যায়। মানে আপনার কাছে এতটা সম্পত্তি থাকবে যাতে পুরো জীবন কাজ করার প্রয়োজন না পড়ে। যদি আপনার কাছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকে, তবে আপনার ফ্যামিলির চিকিৎসা, এডুকেশন, বিয়ে শাদী এবং সার্ভাইভালের জন্য চিন্তা করতে হবে না, কেননা আপনি তাদের সমস্ত প্রয়োজনকে ইজিলি পূরণ করতে পারবেন। এসব কিছু শুনতে অনেকটা স্বপ্নের মতো লাগছে, তাই না? কিন্তু এসব কিছু সত্য হতে পারে। আর এই সামারিটি আপনাকে সেই স্বপ্নের জীবন তৈরিতে অনেক বেশি সহায়তা করতে পারে। এই সামারিতে আমি আপনাদের সাথে দুইটা অসাধারণ স্ট্র্যাটেজি শেয়ার করব, যেটা বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে কোটি কোটি টাকা কামিয়ে দিয়েছে। এমন অনেক মানুষই আছে যারা এ ব্যাপারে প্রমাণও দিয়েছে। তারা যদি করতে পারে, আপনি আমি তো অবশ্যই করতে পারি। আসুন আমরা প্রথম চ্যাপ্টার থেকে শুরু করি। টেক দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইন্যান্সিয়াল ডিসিশন ফর ইউর লাইফ। আপনার প্যারেন্ট হয়তো আপনাকে সবসময় বলে অনেক অনেক পরিশ্রম করো যাতে ভালো চাকরি পাও। যদি তুমি হার্ডওয়ার্ক করতে পারো, তবে ভবিষ্যতে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে আর তোমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক বেশি টাকা থাকবে। কিন্তু সবচেয়ে কঠিন সত্য হলো, বহু বছর যাবৎ রেগুলার স্যালারি মেলার পরও আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারছেন না। বছর পর বছর চাকরি করার পরও মাঝে মাঝেই আপনার জমানো সমস্ত টাকা শেষ হয়ে যায়। কিন্তু একটা স্মার্ট ইনভেস্টিংয়ের মাধ্যমে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারেন। প্রথমে একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, কম্পাউন্ডিং সম্পর্কে জানি। কম্পাউন্ডিং মূলত তখন কাজ করে যখন আপনি আপনার ইনভেস্টমেন্টগুলোকে বছরের পর বছর কোনো রকমের নাড়াচাড়া না করে বৃদ্ধি পেতে দেন। এতে প্রতি বছর আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট বা লভ্যাংশ জমা হতে থাকে। কম্পাউন্ডিং থেকে আপনার টাকা অনেক দ্রুত বৃদ্ধি পেতে থাকে। একটা এক্সাম্পল দিয়ে আসুন বোঝার চেষ্টা করি। দুইজন যমজ ভাই ছিল। উইলিয়াম 20 বছর বয়স থেকেই ইনভেস্টিং করা শুরু করে। প্রতি বছর সে তার স্যালারি থেকে টাকা বাঁচিয়ে রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে সেভিং করত। তার অ্যাকাউন্টে প্রায় $4,000 মতো সেভিং ছিল 40 বছর পর্যন্ত। 20 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত টাকা জমানোর পর নতুন করে সে টাকা জমানো বন্ধ করে দেয়, কিন্তু তার ইনভেস্টমেন্ট বছরে 10% হিসেবে গ্রো করছিল। সাথেই তার যমজ ভাই জেমস 40 বছর বয়সে ইনভেস্টিং শুরু করে। সেও বছরে 10% হিসাবে বছরে $4,000 ইনভেস্টমেন্ট করে। বর্তমানে উইলিয়াম এবং জেমস দুজনে 65 বছর বয়সী। উইলিয়াম টোটাল $80,000 ইনভেস্ট করেছিল, মানে 20 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত প্রতি বছর $4,000 করে। অন্যদিকে জেমস টোটাল $1,00,000 ইনভেস্ট করে, মানে 40 থেকে 65 বছর পর্যন্ত প্রতি বছর $4,000 করে। টোটাল $1,00,000 ইনভেস্ট করে। আপনার হিসাবে কে বেশি ধনী দুইজনের মধ্যে? কে নিজের ফ্যামিলি এবং নিজের জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পেরেছে, উইলিয়াম নাকি জেমস? নিজের 65তম বার্থডেতে জেমস $1,00,000 কাছাকাছি। অন্যদিকে উইলিয়ামের কাছে ছিল $2.5 মিলিয়ন বা $25 লাখ। এটা আশ্চর্য শোনাচ্ছে, কিন্তু সত্য। উইলিয়াম তার ইনভেস্টমেন্টকে 600% গ্রো করতে পেরেছিল, মানে সে 600% টাকা বেশি কামিয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, এমনটা কিভাবে সম্ভব হয়েছে? উইলিয়াম 20 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত ইনভেস্ট করার পর আর কোনো ইনভেস্ট করেনি। এরপর থেকে তার টাকা অটোমেটিক্যালি গ্রো করছিল এবং কম্পাউন্ডিং তার সেই $20,000কে 20 বছরের ব্যবধানে $25 লাখ বানিয়ে দিয়েছে। এটাই হলো কম্পাউন্ডিং এর পাওয়ার। এই দুই ভাইয়ের গল্প থেকে আমরা শিখতে পারি, আপনি যত তাড়াতাড়ি ইনভেস্টিং করা শুরু করবেন ততটাই ভালো হবে। উইলিয়াম লাইফের শুরুতে ইনভেস্টমেন্ট শুরু করার কারণে
একটা সময় সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে। দ্বিতীয়ত, সে কখনো ইন্টারেস্টের টাকাকে ব্যবহার করেনি। লাগাতার প্রথম 20 বছর ইন্টারেস্টের টাকাকে ইউজ না করায় তার ইনভেস্টমেন্ট এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে পরবর্তী জীবন তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তাই প্রথম স্টেপটি হলো ডু নট ডিস্টার্ব। আপনার টাকাকে গ্রো হতে দিন। যখন আপনি ঘুমাতে থাকেন, আপনার ইনভেস্ট করা টাকা বৃদ্ধি পেতে থাকে। অসাধারণ এই লাইনটির সাথে আমরা চলে যাব পরবর্তী চ্যাপ্টারে। চ্যাপ্টার 2, নো দ্য গেম বিফোর ইউ গেট ইন দ্য গেম। এখন হয়তো আপনি ভাবছেন, ইনভেস্ট এর শুরু কিভাবে করব, কোথায় ইনভেস্ট করা যায়, সত্যি কি ব্রোকার অথবা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের প্রয়োজন আছে? সত্যি বলতে আপনার কোনো ব্রোকার বা মিউচুয়াল ফান্ড ম্যানেজারের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই, কারণ এই সমস্ত সো কল্ড ইনভেস্টমেন্ট এক্সপার্টরা আপনার টাকা তাদের পকেটে নেয়ার জন্য লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনার ইনভেস্টমেন্ট ব্রোকাররা আপনাকে বুদ্ধি দেবে বারবার শেয়ার কেনাবেচা করার। রিয়েল এস্টেট এজেন্টরা আপনাকে বুদ্ধি দেবে জমির সওদা বারবার করতে। যতবার আপনি শেয়ার অথবা সম্পত্তি বেচাকেনা করবেন, ততবার মধ্যস্থতাকারী হিসাবে দালালরা প্রফিট করবে। সেটা হোক স্বর্ণের জুয়েলারির ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, শেয়ার বাজারের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, কিংবা জমি কেনাবেচার ক্ষেত্রে। মিউচুয়াল ফান্ড সম্পর্কেও কিছু ভেতরকার কঠিন সত্য আপনাকে বলি। ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান। একটা ভালো মিউচুয়াল ফান্ডের খবর পেলেন। ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আপনার টাকা ইনভেস্ট করার জন্য আপনার কাছ থেকে ফিস নেয়। বিনিময়ে আপনার টাকা কোথায় এবং কিভাবে ইনভেস্ট করতে হবে সেই সমস্ত চিন্তা ওই ফান্ড ম্যানেজার নেয়। বাইরে থেকে আইডিয়াটা দেখতে ভালোই মনে হয়, কারণ আমরা অনেকেই আছি যারা শেয়ার বাজার সম্পর্কে একটু কম জানি, বা এত কষ্ট করে শেয়ার খুঁজে বের করা, অ্যানালাইসিস করা এই সমস্ত কাজ করতে চাই না। তাই যদি প্রফেশনাল কোনো এক্সপার্ট আমাদের জন্য মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার কিনে দেয়, তবে এটা কতই না ভালো। কিন্তু বাস্তবতা হলো, আপনি আপনার 100% টাকা দিবেন, আর বদলে আপনি 100% ঝুঁকি নেবেন। অন্যদিকে আপনার ব্রোকার আপনার ইনকামের একটা নির্দিষ্ট পার্সেন্ট টাকা চার্জ হিসেবে কেটে নেবে, কোনো রকম ঝুঁকি না নিয়ে। কারণ তার মতলব শুধু তার ফিসে। আপনার প্রফিট হোক বা লস হোক, তাতে ব্রোকারের কিছু যায় আসে না। শুনতে আজব লাগলেও মোটামুটি 90% মিউচুয়াল ফান্ড এমন শর্তেই বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নেয়। বাংলাদেশ এবং ভারতের অধিকাংশ মিউচুয়াল ফান্ডগুলোর ফান্ড ম্যানেজাররা শতকরা 2% হারে চার্জ নেয়। অন্যদিকে আমেরিকান ডো জন ইন্ডেক্স ফান্ড বাৎসরিক চার্জ মাত্র 0.5%। একটা মিউচুয়াল ফান্ড শুরু থেকে শেষ পর্যন্ত হিসেব করলে তার ইনভেস্টরদের মোট টাকার প্রায় 60% ফান্ড ম্যানেজারদের পকেটে চলে যায়। বিষয়টা হয়তো আপনার কাছে বিশ্বাস হচ্ছে না, তাহলে একটু খুলে বলি। ধরুন আপনি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেন সারা জীবনের জন্য, ধরুন 30 বছর। এক্ষেত্রে আপনার এই মিউচুয়াল ফান্ডটি যদি পরবর্তী 30 বছর 1 টাকাও মুনাফা করতে না পারে, তবুও তারা প্রতি বছর আপনার থেকে 2% করে চার্জ কেটে নেবে। তো 30 বছরে আপনার টাকা 60% চার্জ হিসেবে কেটে নেবে, আর এটা ফান্ড ম্যানেজারের পকেটে চলে যাবে। আসলে লেখক এই কনসেপ্টটি এই জন্য বুঝিয়েছেন, কারণ বেশিরভাগ উন্নত দেশে মোটামুটি 90% বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তাদের টাকা বিনিয়োগ করে। কিছু জরিপ থেকে উঠে এসেছে, বিশ্বব্যাপী প্রায় $13 ট্রিলিয়ন পরিমাণ টাকা বিভিন্নভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা রয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, এই অসংখ্য টাকা প্রতি বছর এই ফান্ড ম্যানেজার আর ব্রোকারদের পকেটে চলে যাচ্ছে। কিন্তু এমনটা আসলে কেন হচ্ছে, একটু ভেবে দেখেছেন কি? এর কারণ হলো মার্কেটিং। ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে ব্যাংক, মিউচুয়াল ফান্ড কিংবা লাইফ ইন্স্যুরেন্স, এরা প্রত্যেকেই শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে, সেখান থেকে প্রফিট করে এবং তাদের গ্রাহকদের 5-7% হারে সুদ দেয়। তবুও সাধারণ জনগণ এই সাধারণ বিষয়টা বুঝতে পারে না যে এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের টাকাকে ব্যবহার করেই ধনী হচ্ছে এবং পাবলিক ফিক্সড ডিপোজিট আর ফিক্সড ইন্টারেস্ট আর বীমা কোম্পানির 20 বছরের পাবলিকের টাকা ইউজ করে স্বল্প লাভ দিয়েই পাবলিককে খুশি রাখছে। সাধারণ মানুষেরা এই বিষয়গুলো বুঝতেই পারে না, আর বিপদে পড়ে তাদের মধ্যস্থতাকারীদের সাহায্য নিতে হয়। তাছাড়া ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো স্টক এক্সচেঞ্জ মনিটরিং এর সবচেয়ে উপরের দিকে থাকে। পাবলিক সেগুলো ভুলেও খুলে দেখে না। ফলাফল, আপনার পুঁজিকে ব্যবহার করে প্রফিট করছে আর্থিক প্রতিষ্ঠান আর ব্রোকাররা। আপনি কি দ্য ওলফ অফ ওয়াল স্ট্রিট মুভিটা দেখেছেন? মুভিতে লিওনার্দো একজন ব্রোকার থাকে। সে এবং তার বন্ধুরা ইনভেস্টরদের টাকাতে আরাম আয়েশে জীবন কাটায়। তারা পার্টি করে, ড্রাগস নেয় এবং মজা করে। কঠিন বাস্তবতা আসলে এমনই। হোয়ার টু ইনভেস্ট? এখন প্রশ্ন আসে, তাহলে কোথায় ইনভেস্ট করা যায়, কার উপর বিশ্বাস করা যায়? উত্তর হলো, টনি রবিন বলেন, আপনি নিজে একজন স্মার্ট ইনভেস্টর হন। আপনি যদি সত্যি সত্যি ট্রেডিং করে লাভ করতে চান, তবে তার ট্রেনিং নিন। ট্রেডিং শেখার চেষ্টা করুন, কোর্স করুন, ট্রেডিং সম্পর্কে আলাদা আলাদা বই পড়ুন। কিন্তু
যদি আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে না পারেন আর আপনার চাকরি বাকরি ব্যবসা সবকিছু ছেড়ে ট্রেডিং নিয়ে পড়ে থাকতে না পারেন, তাহলে এর বদলে আপনি ওয়ারেন বাফেট বা রে ডালিয়ার মতো মানি মাস্টার হতে পারেন। কিন্তু তাদের মতো মানি মাস্টারি অ্যাচিভ করার জন্য খেলাটির কিছু নিয়ম আছে। নাম্বার 1, প্রথমটি হলো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। ইন্ডেক্স ফান্ডকে বাস্কেট অফ স্টকও বলে। ভারতের নিফটি 50 সমস্ত ভারতের সেরা 50টা কোম্পানির সমন্বয়ে তৈরি ইন্ডেক্স ফান্ড, যেটা গত 20 বছর যাবৎ অ্যাভারেজ 15%-এর উপর রিটার্ন দিয়ে আসছে। বাংলাদেশে আলাদাভাবে কোনো ইন্ডেক্স ফান্ড নেই, তবে DSX 30 এর স্টকগুলো হচ্ছে বাংলাদেশের সেরা 30টা কোম্পানির স্টক। লেখক এখানে আমেরিকান S&P 500 ইন্ডেক্স ফান্ডের অতীত হিস্টোরি তুলে ধরেন। এই 500টা স্টকের মধ্যে গুগল, অ্যামাজন, কোকাকোলা, ফেসবুক বা টেসলার মতো প্রতিটি কোম্পানি যুক্ত রয়েছে। এখানে ইনভেস্ট করার মাধ্যমে একজন সাধারণ বিনিয়োগকারী আমেরিকার সেরা 500টা স্টকের অংশীদারিত্ব কিনতে পারে। লেখক বলেন, আপনি যখন কোনো দেশের সেরা 50 বা 30টা কোম্পানিতে বিনিয়োগ করবেন, তখন আপনি এটুকু নিশ্চিত হতে পারেন একসাথে একটা দেশের সেরা সবগুলো কোম্পানি দেউলিয়া হতে পারে না। দ্বিতীয় সুবিধা হলো এতে ঝুঁকি অনেক কমে যায় এবং রিটার্ন কিছুটা মাঝারি মানের হলেও ফিক্সড রিটার্ন পাওয়া যায়। চ্যাপ্টার 3, হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইউর ড্রিমস। লেখক তার এক সেমিনারে লোকেদের জিজ্ঞেস করেন তাদের আনন্দময় ও সুখে ভরপুর জীবন অতিবাহিত করার জন্য কত টাকার প্রয়োজন। সেখানে 20 বছর বয়সী একজন যুবক হাত উঠিয়ে বলে $1 বিলিয়ন। তার জবাব শুনে মানুষরা হয়রান হয়ে যায়, কারণ $1 বিলিয়ন অনেক বড় অ্যামাউন্ট। তখন টনি রবিন্স ওই যুবককে রিয়ালাইজ করান তার স্বপ্নকে পূর্ণ করার জন্য যত টাকা সে চিন্তা করছে এত টাকার প্রয়োজন হবে না। সে ওই যুবককে জিজ্ঞেস করে, যদি তুমি $1 বিলিয়ন পাও তবে তুমি কি করবে? ছেলেটি বলছিল সে একটা ব্র্যান্ড নিউ প্রাইভেট জেট কিনবে, নিউ ইয়র্কে নিজের জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনবে, বিজনেস মিটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলাস এবং ভ্যাকেশনের জন্য ব্রাহামাস ঘুরতে যাবে। ছেলেটি আরও যুক্ত করে বছরে কমপক্ষে 12 বার তো বিমান ভ্রমণ করবেই। টনি রবিন্স ওই ছেলের সাথে মিলে কিছু রিসার্চ করে। একটা ব্র্যান্ড নিউ প্রাইভেট জেটের দাম $65 মিলিয়ন। সেকেন্ড হ্যান্ড জেট কিনলে $10 মিলিয়ন পাওয়া যাবে। এটা তো শুধু জেট বিমানের দাম, তার মেনটেন্যান্স, ফুয়েল এবং ক্রুদের খরচ আলাদা। ওই ছেলে যদি প্রাইভেট জেট কেনার জায়গায় তা ভাড়ায় নেয়, তবে তার শুধু $2,500 খরচ করতে হবে। তার পরিবারে 4 জন মেম্বার ছিল, তাই মিডিয়াম সাইজের একটা জেট বিমান তাদের জন্য যথেষ্ট। সে যদি প্রতি বছর 100 ঘন্টা করে জেট বিমানে ফ্লাইট করে, সেক্ষেত্রে তাকে $2,50,000 ভাড়া বাবদ দিতে হবে। তবে তার যদি প্রিমিয়াম কোয়ালিটির বিমান পছন্দ হয়, তবে খরচ প্রায় $5 লাখ মতো পড়বে। লেখক এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার $1 মিলিয়ন সাথে আর কি কি করবে? ছেলেটি উত্তর দেয়, আমি একটা প্রাইভেট আয়ারল্যান্ড কিনব। টনি রবিন্স তাকে বলে, আমার নিজের 500 একরের আইল্যান্ড রিসোর্ট কেনা আছে, কিন্তু আমার বিজি শিডিউলের কারণে আমি সেখানে বছরে 6 সপ্তাহ থাকতে পারি না। টনি রবিন বলেন, তুমি যদি তোমার প্রাইভেট আয়ারল্যান্ডকে ফুললি এনজয় করতে চাও, তবে হোটেল বেসিসে কেন, কারণ তাহলে তোমার প্রাইভেট বিচ এর রিল্যাক্স করার মতো সময় হাতে পাবে না। পরবর্তীতে দুইজন আরও কিছু রিসার্চ করে এবং খুঁজে পায় ব্রাহামাসে একটা আইল্যান্ড $1 লাখ অ্যাভেলেবল পাওয়া যাচ্ছিল, আর তাকে একটা রিসোর্ট বানানোর জন্য $40 মিলিয়ন খরচ করতে হবে। টনি রবিন্স বলেন, এত ঝামেলার বদলে ছেলেটি যদি একটা আয়ারল্যান্ড রিসোর্ট ভাড়া নিয়ে নেয়, তবে এটা অনেক বেশি সস্তা পড়বে। সেখানে 1 সপ্তাহ থাকার জন্য খরচ হবে $3 লাখ মতো। সে তার পুরো পরিবার এবং ফ্যামিলির সাথে রিসোর্টটা এনজয় করতে পারবে। তাদের সার্ভিসের জন্য 50 জনের স্টাফ টিম সবসময় অ্যাভেলেবল থাকবে। সে যদি প্রতি বছর 1 সপ্তাহের জন্য নেকার আইল্যান্ড ভাড়া নেয়, তবে শুধু $3.5 মিলিয়ন খরচ করতে হবে। সবকিছু যদি আমরা অ্যাড করি, তবে ছেলেটি তার ড্রিম লাইফ উপভোগ করার জন্য $10 মিলিয়ন বেশি প্রয়োজন পড়বে না, যার মাধ্যমে সে তার পরিবার ও বন্ধুদের সাথে একটা প্রাইভেট জেট বিমান থেকে শুরু করে নিজের প্রাইভেট আয়ারল্যান্ডে গিয়ে হলিডে পর্যন্ত এনজয় করতে পারবে। এটাই প্রমাণ হয়ে যায় যে ওই ছেলেটি তার স্বপ্নের জীবন অতিবাহিত করতে $1 বিলিয়ন মাত্র 1%-এর প্রয়োজন পড়বে। আর যদি সে একজন স্মার্ট ইনভেস্টর হতে পারে, তবে অবশ্যই সে এই ফ্রিডমকে উপভোগ করতে পারবে। চ্যাপ্টার 4, অ্যাসেট অ্যালোকেশন। আসুন জানার চেষ্টা করি নিজের স্বপ্নের জীবন অতিবাহিত করার জন্য কিভাবে $10 মিলিয়ন পাওয়া সম্ভব। আপনি অধিক টাকা কিভাবে কামাবেন, ইনভেস্টিং করার সঠিক তরিকা কি? এর জবাব হলো অ্যাসেট অ্যালোকেশন। এর পেছনে যে স্মার্ট আইডিয়াটি রয়েছে তা হলো আপনার সকল সম্পদ এক বাস্কেটে রাখবেন না। আপনি কম্পাউন্ডিংয়ের জন্য আপনার ইনকামের কিছু পার্ট সেভ করতে পারেন, আর এতে গেমসে আপনি এন্ট্রি নিতে পারেন।
এরপর আপনাকে খেলায় লং টাইম পর্যন্ত টিকে থাকতে হবে। যদি আপনি চিন্তাভাবনা করে ইনভেস্ট না করেন তবে সব টাকা ডুবতে পারে। অ্যাসেট অ্যালোকেশন আপনার পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করবে, তাই আপনার সম্পত্তিগুলোকে আলাদা আলাদা বাস্কেটে রাখুন। আপনি আপনার টাকাকে ডিভাইড করে আলাদা আলাদা ইনভেস্টমেন্টে লাগাতে পারেন, যেমন বন্ড কিনতে পারেন, স্টক কিনতে পারেন, রিয়েল স্টকে ইনভেস্ট করতে পারেন, কমোডিটি মানে গোল্ড বা সিলভারে টাকা লাগাতে পারেন। অ্যাসেট অ্যালোকেশনের ফায়দা হলো এতে ঝুঁকি তুলনামূলক কম থাকে, এটা লো কস্ট হয় এবং রিটার্নও ভালো দেয়। এক্ষেত্রে কিছু মানুষ বলবে তারা সঞ্চয়পত্র কিংবা বন্ডকে বেশি সুবিধাজনক মনে করে, কেউ আবার বলবে তারা স্টক সম্পর্কে ভালো বোঝে, তাই তারা হয় স্টকে ইনভেস্ট করতে পছন্দ করবে নয়তো বন্ডে ইনভেস্ট করা পছন্দ করবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইনভেস্টমেন্ট যেরকমই হোক না কেন, উত্থান পতন সবসময় ইনভেস্টমেন্টে থাকে। সবচেয়ে ভালো কোম্পানির স্টকগুলো কখনো কখনো দাম কমে নিচের দিকে চলে আসে। এর জন্য অ্যাসেট অ্যালোকেশন করার ফলে যদি এক জায়গায় লস হয় তবুও দ্বিতীয় জায়গায় প্রফিট অবশ্যই হবে। এটা অনেক ভালো সিচুয়েশন একসাথে সব টাকা লস করার থেকে। এখানে লেখক কিছু মানুষের জীবনের বাস্তব কাহিনী শেয়ার করেছেন। লেখকের এক বন্ধু তার সমস্ত টাকা অ্যাপল কোম্পানির স্টকে লাগিয়ে দিয়েছিল। এটা কি তার ভুল সিদ্ধান্ত ছিল? কখনোই না, কারণ অ্যাপল শুধু আমেরিকাই নয়, সারা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং সাকসেসফুল কোম্পানিগুলোর একটি। কিন্তু তারপরও কিছু এমন হয় যার ভয় সে পাচ্ছিল। টনি রবিনসের সেই বন্ধু সব টাকা দিয়ে অ্যাপলের শেয়ার কিনে ফেলে। সে ওই শেয়ারগুলো কেনার কয়েক সপ্তাহ পর অ্যাপল কোম্পানির স্টক একেবারে নিচে চলে আসে। যেহেতু সে সমস্ত টাকা ওই এক কোম্পানিতে ইনভেস্ট করেছিল, তাই সে তেমন কিছুই করতে পারেনি। এমনই টনি রবিনসের আরও একজন বন্ধু ছিল যে টেলিভিশন কোম্পানিতে এক্সিকিউটিভ এর চাকরি করত। সে ব্যবসা করার চিন্তা থেকে তার হাই পেইং জবটি ছেড়ে দেয় এবং লস অ্যাঞ্জেলেসে থাকা তার দামি ফ্ল্যাটটি বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট খোলে। সে তার বাকি টাকাগুলো জাঙ্ক বন্ড এবং হাই রিস্ক স্টকে লাগিয়ে দিয়েছিল। সে ভাবছিল এখান থেকে লং টাইমের জন্য সে ফাইন্যান্সিয়াল সিকিউর হয়ে গেছে। 2008 সালে ইকোনমিক ক্রাইসিস যখন শুরু হয় তখন তার সমস্ত টাকা ডুবে যায়। তার পুনরায় সমস্ত কিছু নতুন করে শুরু করতে হয়েছিল, ইভেন তাকে পার্ট টাইম বেসিসে জবও করতে হয়েছিল। লেখক বলেন, আমার দুই বন্ধু যদি অ্যাসেট অ্যালোকেশন সম্পর্কে জানতো তবে তাদের এই পরিস্থিতি হতো না। এটা মানি রুল এর একটি গেম। যদি একই জায়গায় ইনভেস্ট করেন তবে আপনার ঝুঁকি অনেক বেশি, আর যদি আপনি ডিফারেন্ট টাইপের স্টক এবং বন্ড নেন তবে আপনার টাকা সিকিউর। এখানে লেখক দুইটা ইনভেস্টমেন্টের বাকেটের এক্সাম্পল দিয়েছেন যেটা আপনি ফলো করতে পারেন। প্রথম বাকেটটি হলো সিকিউরিটি পিস অফ মাইন্ড বাকেট। এটা ডাইভার্সিফাই পোর্টফোলিও যেখানে আপনার টাকা পুরোপুরি সেফ, তবে এখানে গ্রোথ তুলনামূলকভাবে স্লো। আর দ্বিতীয়টি হলো গ্রোথ বাকেট। এখানে ঝুঁকি বেশি কিন্তু গ্রোথ অনেক দ্রুততর হবে। সিকিউরিটি মানে পিস অফ মাইন্ড এর মধ্যে যে অ্যাসেটগুলো আসে তার মধ্যে রয়েছে ক্যাশ টাকা, মানে আপনার সেভিং অ্যাকাউন্টে থাকা টাকা যেটাকে যখন খুশি তখন তুলতে পারেন এবং খরচ করতে পারেন। 2008-এ যখন মার্কেট ক্র্যাশ হয়েছিল এবং বিশ্ব মন্দা পরিস্থিতি দেখা দিয়েছিল তখন কারো হাতে ক্যাশ টাকা ছিল না, ব্যাংকগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেখান থেকে কোনো লোন পাওয়া যাচ্ছিল না। যারা রিয়েল এস্টেট বা জমিতে ইনভেস্ট করেছিল তারাও জমি বিক্রি করতে পারছিল না। এজন্য ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ থাকা অনেক বেশি জরুরি। দ্বিতীয়ত আসে বন্ড। একে ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্টও বলতে পারেন। যখন আপনি কোনো বন্ড নেন তখন আপনি ওই কোম্পানি বা গভর্নমেন্টের সাথে একটা এগ্রিমেন্ট করেন। তারা আপনার কাছ থেকে টাকা ধার নেয়, যার বিনিময়ে একটা ফিক্সড ইন্টারেস্ট প্রতি বছর আপনাকে পে করে। তৃতীয় অপশনটি আসে ফিক্সড ডিপোজিট। এতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ব্যাংকে টাকা রাখেন এবং সেটা একটা নির্দিষ্ট অঙ্কের সুদ আপনার অ্যাকাউন্টে যোগ হয়। চতুর্থ হলো লাইফ ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স আমাদের সবার নেওয়া উচিত, বিশেষ করে যখন আপনার পরিবার আছে। যদি ভবিষ্যতে কারো কিছু হয় সেক্ষেত্রে কমপক্ষে আপনার ফ্যামিলি সার্ভাইভালের জন্য ইন্স্যুরেন্স সুরক্ষা দেবে। সো এই ইনভেস্টমেন্ট বাকেটটা আপনাকে সিকিউরিটি এবং পিস অফ মাইন্ড দিতে পারে। এখানে আপনার টাকা ধীরে ধীরে গ্রো করবে কিন্তু সেফ থাকবে। কিন্তু আপনি যদি এই টাইপের ইনভেস্টর হন যাদের রিস্ক নেওয়া পছন্দ, যারা এক্সাইটমেন্ট চান, যারা ফাস্ট গ্রোথ চান, তারা গ্রোথ বাকেটটিকে চয়েস করতে পারেন। এই বাকেটটিতে হায়ার রিটার্ন এর সাথে সাথে হাই রিস্কও রয়েছে। এখানে আপনি জিততেও পারেন, হারতেও পারেন। গ্রোথ বাকেটে যে ইনভেস্টমেন্ট অপশনগুলো আছে তার মধ্যে রয়েছে ইটিএফ বা এক্সচেঞ্জেস ট্রেডেড ফান্ড, যাকে ইন্ডেক্স ফান্ডও বলা হয়। দ্বিতীয়ত রয়েছে হাই ইল্ড বন্ড, এই বন্ডগুলো হাই প্রফিট দেয়। তৃতীয়ত আসে আরইআইটি বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এগুলো হলো ওই কোম্পানি যারা ইনকাম জেনারেটিং রিয়েল এস্টেট কোম্পানির মালিক। এরা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের ফান্ড শেয়ার বিক্রি করে টাকা কালেক্ট করে একটা বড় প্রপার্টিতে বিনিয়োগ করে। আরইআইটিকে আপনি স্টকের মতো বিক্রি বা কিনতে পারবেন। এর থেকে চাইলে ডিভিডেন্ড কামাতে পারবেন। নিজে থেকে জমি না কিনেই জমির ব্যবসা করতে পারেন এই সিস্টেমে। নাম্বার 4,
কমোডিটি। এতে আছে গোল্ড, সিলভার, প্রাকৃতিক গ্যাস, তেল এগুলো। আপনার পোর্টফোলিওতে গোল্ড কেনা থাকাটা ভালো, কারণ এটি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে প্রোটেক্ট করতে পারে। সাথে সাথে এটা আপনার পোর্টফোলিওকে আরও ব্যালেন্স এবং ডাইভার্সিফাই বানায়। লেটস ইন্ট্রোডিউস দ্য অল সিজন স্ট্র্যাটেজি। এবারে আমরা যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটি সম্পর্কে জানবো সেটি বিগত 40 বছরের ইতিহাসে কোনোদিন ফেল করেনি। 1974 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত টোটাল 40-50 বছরে এই স্ট্র্যাটেজি অ্যাভারেজ 15%-এর উপর রিটার্ন কামিয়ে দিয়েছে। আসুন আমরা জানি স্ট্র্যাটেজিটি কিভাবে বানাতে হয়, এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। এখানে আপনি একটা অ্যামেজিং পোর্টফোলিও সম্পর্কে শিখবেন যেটা নিজের জন্য অ্যাডাপ্ট করতে পারেন। এটাকে আজ পর্যন্ত সবচেয়ে ব্রিলিয়ান্ট পোর্টফোলিও মানা হয়ে থাকে, যেটাকে দ্য অল সিজন স্ট্র্যাটেজি বলা হয়। এই কনসেপ্টটিকে রে ডালিও ইনভেন্ট করেছিলেন। রে ডালিও হলেন দুনিয়ার সবচেয়ে বড় হেজ ফান্ড প্রেস ওয়াটার অ্যাসোসিয়েশন এর ফাউন্ডার। সে 1971 সালে তার কেরিয়ার শুরু করেন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে একজন ক্লার্ক হিসেবে। সে সময় আমেরিকার ইকোনমি খুব বাজে অবস্থা পার করছিল। 1970 সালে আমেরিকায় বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি অনেক বেশি ছিল। 1973 সালে একটা অয়েল কোম্পানির স্টক আসে। তখন তেলের দাম $2 থেকে বৃদ্ধি পেয়ে $10.4 পার ব্যারেলে পরিণত হয়েছিল। এর সমাধানে সরকার থেকে একটা অড ইভেন স্কিম তৈরি করা হয়, যেখানে মানুষ মাসের জোর অথবা বিজোড় দিনগুলোতে গ্যাস কিনতে পারত। তখন অবস্থা এতই খারাপ ছিল যে গ্যাস কেনার জন্য লোকেরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকত। ভিয়েতনাম ওয়ার এবং ওয়াটার গেট স্ক্যান্ডাল এর পর আমেরিকাতে অনেক বেশি পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউন চলছিল, যার রেজাল্ট হিসেবে আমেরিকান প্রেসিডেন্ট নিক্সনকে 1974 সালে রিজাইন করতে বাধ্য করা হয়েছিল। আর এই সব কিছুর ইফেক্ট সরাসরি শেয়ার বাজারের উপর গিয়ে পড়ে। আমেরিকান স্টক এক্সচেঞ্জের শেয়ারের প্রাইসগুলো খুব দ্রুত আপস অ্যান্ড ডাউন হচ্ছিল। বিভিন্ন স্টকে হাই আনস্টেবিলিটি এবং র্যাপিড পরিবর্তন হচ্ছিল। এ সময় রে ডালিওর মাইন্ডে শুধু একটা বিষয় কাজ করছিল: স্টক মার্কেটে প্রাইস এবং স্টেট এর ইকোনমির মধ্যে সম্পর্ক কী। সে ইকোনমিক মেশিন এবং ইনভেস্টরদের মধ্যকার লিঙ্ক খুঁজে বের করার জন্য অনেক স্টাডি করার পর দ্য অল সিজন স্ট্র্যাটেজি ফর্মুলাটি ডেভেলপ করেন। এই অ্যাসেট অ্যালোকেশনটি যে কোনো সিচুয়েশনে ভালো পারফর্ম করে। ইকোনমিক ক্রাইসিস থাকুক কিংবা ইকোনমিক প্রফিটে থাকুক, এটা সবসময় কাজ করে। এখন প্রশ্ন আসে, আমরা কিভাবে বুঝতে পারি তার দেয়া এই স্ট্র্যাটেজিটি ইফেক্টিভ? 1974 থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন দেশের এক্সপার্টরা এই স্ট্র্যাটেজিটি ফলো করে আসছে, মানে পুরো 40 বছর যাবৎ এর ইফেক্টিভনেস কাজ করছে। আপনি যদি 1973 থেকে শুরু করে 2013 সাল পর্যন্ত এই অল সিজন স্ট্র্যাটেজিটি মেনে বিনিয়োগ করতেন, তবে আপনি সত্যি রেজাল্ট পেতেন। প্রথম সুবিধাটি হলো এতে এক্সট্রাঅর্ডিনারি রিটার্ন পাওয়া যায়। এই নিয়মে বিনিয়োগ করলে আপনার টাকা 1974 থেকে 2013 পর্যন্ত প্রতি বছর 15%-এর কাছাকাছি হারে গ্রো করত এবং অ্যাভারেজ রিটার্ন ছিল 15%-এর উপরে। দ্বিতীয় সবচেয়ে বড় সুবিধাটি হলো এখানে সেফটি লেভেল অনেক বেশি। হিসাব করে দেখা যায় এই 40 বছরে যারা এই স্ট্র্যাটেজিটি মেনে বিনিয়োগ করেছে তারা মাত্র 4 বার লসের মুখোমুখি হয়েছে। মানে 40 বছরে মাত্র 4 বছর এই স্ট্র্যাটেজি থেকে লস হয়েছে, বাকি 36 বছর এটা প্রফিট দিয়েছে। তাও লসের পরিমাণটা মাত্র 1.7% ছিল। এর মানে হলো 85% সময় আপনার ইনভেস্টমেন্ট প্রফিট করেছে। আর একটা বড় সুবিধা হলো এতে এক্সট্রা অর্ডিনারি লো রিস্ক রয়েছে। সর্বোচ্চ আপনি 3.93% লস করতেন, তাও 2008 সালের মহাধসের সময়, যখন ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড পুরো ডাউনে চলে গিয়েছিল। তখন শুধু এই স্ট্র্যাটেজিটি 3.93% লস করেছিল। এটা এর নিখুঁত পিওরিটিকে আরও ভালোভাবে আমাদের সামনে প্রমাণ করে। সো এই অল সিজন স্ট্র্যাটেজিটি আসলে কি আর কিভাবে এই নিয়মে বিনিয়োগ করা যায়? আপনি হয়তো মানুষকে বলতে শুনেছেন আপনার ইনভেস্টমেন্টের 50% বন্ডে এবং 50% স্টকে বিনিয়োগ করুন, এতে টাকা ডোবার সম্ভাবনা অনেক কমে যাবে। কিন্তু এটা কি ফুল প্রুফ প্ল্যান? রে ডালিও এমনটা মনে করেন না। সত্য হলো স্টক বন্ডের তুলনায় 3 গুণ বেশি রিস্কি। যদি আপনি আপনার টাকাকে 50-50-তে ডিভাইড করেন তবে স্টকে রিস্ক বাড়তেই থাকবে। আর এটার ইফেক্ট এরকম হবে যেন আপনি স্টকে 95% ইনভেস্ট করছেন। লেখক মনে করেন এটা শুধু একটা ফাইন্যান্সিয়াল মিথ, তাই এটাকে অ্যাভয়েড করুন। এবারে আমি আপনাকে অল সিজন স্ট্র্যাটেজিটা তুলে ধরছি, যেটা খুব সাধারণ কিন্তু পুরো 50 বছর যাবৎ টেস্টেড এবং প্রমাণিত একটা স্ট্র্যাটেজি। সর্বপ্রথম আপনার কাছে বিনিয়োগের জন্য যত টাকা আছে তার 30% কোনো স্টকে বিনিয়োগ করুন। যেমন দেশের সেরা ব্লু চিপ স্টকগুলো, সবগুলোতে ভাগ করে বিনিয়োগ করুন। 15% টাকা ইন্টারমিডিয়েট বন্ড এ ইনভেস্ট করুন। সাথে
40% টাকা লং টার্ম বন্ডে ইনভেস্ট করুন। ইন্টারমিডিয়েট বন্ডগুলো 7 থেকে 10 বছরের মধ্যে ম্যাচিউর হয়, যেখানে লং টার্ম বন্ডগুলো 20 থেকে 25 বছর মেয়াদি হয়। আপনি হয়তো জিজ্ঞেস করবেন, বন্ডে বেশি টাকা কেন ইনভেস্ট করতে বলা হয়েছে? লেখক বলেন এই জন্য যে বন্ড স্টকের রিস্ককে ব্যালেন্স করে দেয়। রে ডালিও বলেন লং টাইম বন্ডে ইনভেস্ট করার রিটার্ন চান্স অনেক বেশি থাকে। তৃতীয় বিষয়টি হলো 7.5% গোল্ডে ইনভেস্ট করুন এবং 7.5% আলাদা কমোডিটি যেমন তেল, গ্যাস, লোহা বা সিলভার বা তামাতে ইনভেস্ট করার কথা বলা হয়েছে। গোল্ড এবং বাকি কমোডিটিগুলোর দাম র্যাপিড ইনফ্লেশন মানে যখন অত্যাধিক মূল্যস্ফীতি তৈরি হবে তখন দ্রুততার সাথে বাড়তে থাকবে। যদি তখন আপনার বন্ড বা স্টকের দাম কমে যায় তখন আপনি সেফ থাকতে পারবেন। রে ডালিওর এই অল সিজন স্ট্র্যাটেজিটি এর ফাইনাল রিমাইন্ডার হলো রিব্যালেন্সিং। যদি আপনার এক ধরনের ইনভেস্টমেন্ট অন্যগুলোর থেকে ভালো পারফর্ম করে তবে এর থেকে সামান্য কিছু সেল করে দিন এবং পুনরায় সব জায়গায় ডাইভার্সিফাই করে বিনিয়োগ করুন। আগের পার্সেন্টেজ মেনে অ্যালোকেশনগুলো অ্যাচিভ করে ফেলুন, মানে প্রতি বছর আপনার ইনভেস্টমেন্টগুলোকে রিব্যালেন্স করার চেষ্টা করুন যাতে সব বিনিয়োগগুলো একই রেঞ্জে থাকে, ঠিক যেভাবে অল সিজন স্ট্র্যাটেজিটিতে দেখানো হয়েছে।